ফোর্সের সাথে পোটেনশিয়াল এনার্জি রিলেশন আমরা জানি মাইনাস ডিইউ বাই ডিএক্স, তাই না? এটা ছিল বা ডিইউ বাই ডিআর, এটা হয়। আচ্ছা, যদি পোটেনশিয়াল এনার্জি দেওয়া থাকে তাহলে আমরা ডেরিভেটিভ করে আমরা ফোর্স বার করতে পারি। আর ইকুইলিব্রিয়াম মানে কি? ফোর্স জিরো হওয়া, তাই না? ফোর্স জিরো হওয়া মানে ইকুইলিব্রিয়াম পজিশন পাওয়া। দেখো আমাদের কিছু প্রবলেম আমরা করি, এক্সাম্পল 23-তে আছে, কোশ্চেন তো লিখতে হবে না তোমাদের। পোটেনশিয়াল এনার্জি পজিশন রিলেশন, potential energy position relation of a particle is given by this. potential energy and position এর মধ্যে রিলেশন দেওয়া আছে, ইউ দেওয়া আছে, তার মানে ইন টার্মস অফ এক্স। তাহলে এখান থেকে ফোর্স পজিশন রিলেশন, তাহলে এটাকে ডেরিভেটিভ করে দিতে ফোর্স চলে আসবে। তাহলে ফোর্স পজিশন রিলেশন 1 নম্বর F ইকুয়াল টু মাইনাস ডিইউ বাই ডিএক্স করলেই হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো, তাহলে F ইকুয়াল টু মাইনাস ডিডিএক্স হবে, এটা ডিউ ডিএক্স সৃজন। তোমার ডেরিভেটিভ প্রবলেম এখনো 4x মাইনাস 4, ঠিক আছে না? পাওয়ার সামনে দেখো, দেখো এদিকে দেখো, 2 সামনে আসবে, 2 ইন্টু 2 4, আর x টু দি পাওয়ার 1 আসবে, মাইনাস 4 আসবে ডেরিভেটিভ করলে। বাস এটাই ফোর্স আর পজিশন রিলেশন, মানে মাইনাস 4x প্লাস 4 F ইকুয়াল টু 1 নম্বর অ্যান্সার হয়ে গেল। দেখো ফোর্স পজিশন রিলেশন। তার ভ্যালু অফ x ফর ইকুইলিব্রিয়াম কি করে হবে? F 0 করে দিলেই হয়ে যাবে। নাম্বার 2 ফর ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু 0 ফর ইকুইলিব্রিয়াম। তাহলে মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 1, তাই না? 1 মিটার আসবে। ইকুইলিব্রিয়াম পজিশন আমাদের হয়ে গেল। পোটেনশিয়াল এনার্জি অ্যাট ইকুইলিব্রিয়াম, এর মানে কি? পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা এটা, অ্যাট ইকুইলিব্রিয়াম মানে x এর ভ্যালু কত? 1, আমি বসাবো। তাহলে পোটেনশিয়াল এনার্জি অ্যাট ইকুইলিব্রিয়াম ইউ ইকুয়াল টু 2x স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1, ব্যাস। তার মানে 2 মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 2 জুল। অ্যান্সার একদম সহজ অঙ্ক ছিল। হ্যাঁ, নেক্সট একটা স্প্রিং। ধরো এর লেন্থটা এটুকু এটুকু এটুকু। আমি এই স্প্রিংটাকে এখন ফোর্স অ্যাপ্লাই করব, ফোর্স অ্যাপ্লাই করে এটার লেন্থ আমি ইনক্রিজ করব। আমার এক্সটার্নাল ফোর্স এই দিকে, আর স্প্রিং ফোর্স যেটা সেটা এফএস উল্টো দিকে। বুঝতে পারলে তো? স্প্রিং ফোর্সের দিকে আমি ফোর্স দিচ্ছি এইদিকে, ডিসপ্লেসমেন্ট হলো ধরো এইটুকু এক্স। আমাদের এখানে হেডিংটা হচ্ছে, দেখো এই পড়াটার মানে টপিকটা হচ্ছে মেইন আমরা স্প্রিং পোটেনশিয়াল এনার্জি করি, স্প্রিং পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, বা এটাই আমরা বলি ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং এ স্প্রিং। একটা স্প্রিং কে স্ট্রেচ করার জন্য কত ওয়ার্ক করতে হবে সেটা আমরা বার করব। ওয়ার্ক ডান আমি বাই এক্সটার্নাল ফোর্স করি, দুটোই করতে পারো। ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্সও করতে পারো, আর ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স করতে পারো। ডিফারেন্স কি হবে দুটোর মধ্যে? ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স যখন হবে তখন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই ডিরেকশন, তাহলে ওয়ার্ক ডানটা প্লাস হবে। আর স্প্রিং এর ওয়ার্ক ডান কি হবে? স্প্রিং এর ওয়ার্ক ডান মাইনাস হবে, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট উল্টো দিক। এবার ওয়ার্ক ডান, সাপোজ আমি এক্সটার্নাল ফোর্স কত ওয়ার্ক করছি সেটাই বার করছি, আর তাকে মাইনাস করলেই না স্প্রিং ফোর্স কত ওয়ার্ক করছে পাওয়া যাবে। আচ্ছা দেখো, আমি এক্স ডিস্টেন্স বাড়াচ্ছি, বলো তো ফোর্সটা ইউনিফর্ম কিনা, মানে ইকুয়াল ফোর্স কিনা সব সময়? আমি যখন ইনক্রিজ অফ লেন্থ যখন স্মল, ফোর্স তো স্মল, ফোর্স আরেকটু বাড়াচ্ছি লেন্থ বাড়ছে, ফোর্স আরো বাড়াচ্ছি লেন্থ বাড়ছে। লেন্থের সঙ্গে কিন্তু মানে ইনক্রিজ অফ লেন্থ মানে এক্স এর সঙ্গে ফোর্স কি ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে কি আমি বলতে পারি ফোর্স ইজ ইউনিফর্ম? যখন ইউনিফর্ম ফোর্স হয় তখন ওয়ার্ক ডানের ফর্মুলা এফ এস কস থিটা, আর যখন নন ইউনিফর্ম ফোর্স হয় তখন কি আর এফ এস কস থিটা হবে? তখন কি করতে হয়? ইন্টিগ্রেশন করতে হয়। হ্যাঁ, তাহলে এফ ডিএস কস থিটা, এখানে কস থিটা বলতে কত? কস থিটা বলতে কত? কস 0 ডিগ্রি। এক্সটার্নাল ফোর্স বলছি আমি, এক্সটার্নাল ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই ডিরেকশন, তাহলে কস 0 ডিগ্রি হচ্ছে এটা। তাহলে এই পার্টটা তো 1 হয়ে যাচ্ছে। তারপরে এফ ডিএস হচ্ছে ওয়ার্ক ডান ফর স্মল ডিসপ্লেসমেন্ট ডিএস বা ডিএক্স। এবার টোটাল ওয়ার্ক ডান কত হবে এটাকে আমি ইন্টিগ্রেশন করবো, তাহলে ওয়ার্ক ডান হয়ে যাবে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ওয়ার্ক ডান আমি বাই এক্সটার্নাল ফোর্স, এইটা ইম্পর্টেন্ট কথা। কোনটা ওয়ার্ক ডান তুমি বার করছো? এক্সটার্নাল ফোর্স, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ফর স্মল ইনক্রিমেন্ট অফ লেন্থ বা ইনক্রিজ অফ লেন্থ তুমি লিখতেই পারো, ইনক্রিজ অফ লেন্থ ডিএক্স।
ইজ ডিডব্লিউ এক্স, এখানে এক্সটার্নাল ফোর্স ওয়ার্ক ডান ডিডব্লিউ এটা লিখলাম, সেটা হবে এফ ডিএক্স কস 0 ডিগ্রি, মানে এফ ডিএক্স। এই ফোর্সটাও তাহলে এক্সটার্নাল ফোর্স, তুমি লিখতে পারো এক্সটার্নাল ফোর্স ইএক্সটি। আচ্ছা, তোমরা কি জানো যে এটা হচ্ছে ফোর্সের, বলো তো এটা ফোর্সের ম্যাগনিটিউড না ইন ভেক্টর ফর্ম? এখানে এইখানে ফোর্স যেটা লিখলাম আমি কি ভেক্টর সাইন দিব এখানে? কেন না? এফ এস কস থিটা লিখেছি। এফ এস কস থিটা মানে ওখানে ফোর্স শুধু ম্যাগনিটিউডটা, ডিসটেন্স মানে ডিসপ্লেসমেন্টটা শুধু ম্যাগনিটিউডটা। হ্যাঁ, তাহলে কিন্তু জাস্ট ম্যাগনিটিউড। এবার ফোর্সের ম্যাগনিটিউড, এখানে ফোর্সের ম্যাগনিটিউড, এক্সটার্নাল ফোর্সের ম্যাগনিটিউড আর স্প্রিং ফোর্সের ম্যাগনিটিউড ইকুয়াল না? ম্যাগনিটিউড ইকুয়াল। আমি এটাকে টেনে ধরে আছি তো, তাহলে আমি যত ফোর্স দিয়ে টেনে ধরে আছি এক্সটার্নাল ফোর্স এটা আমার, স্প্রিং ফোর্স তো ততই দিচ্ছে, কারণ ব্যালেন্সে আছে তো, তাই না? তাহলে স্প্রিং ফোর্স আর এক্সটার্নাল ফোর্সের ম্যাগনিটিউড, হ্যাঁ তারা অপোজিট ডিরেকশন। হ্যাঁ, সেই ম্যাগনিটিউডটা কত? স্প্রিং ফোর্স কে এক্স বলা হয়েছিল আগে, বলা হয়েছিল। আচ্ছা বলছি আমি পরে। হ্যাঁ, স্প্রিং ফোর্স হচ্ছে কে এক্স, আপাতত মনে রাখো। ম্যাগনিটিউড হচ্ছে কে এক্স, পরে আমি বলছি হোয়াট ইজ কে। কে ইজ কল্ড স্প্রিং কনস্ট্যান্ট, এটাকে বলা উচিত ছিল। তাহলে এক্সটার্নাল ফোর্স আর স্প্রিং ফোর্স ইকুয়াল জন্য আমি এটাকে কে এক্স লিখছি, কে এক্স ডিএক্স। ঠিক আছে, কে কি সেটা আমি পরে বলছি, ওটাকে আমরা স্প্রিং কনস্ট্যান্ট বলি। আর কে ইকুয়াল টু স্প্রিং কনস্ট্যান্ট, এটা আমি লিখে দিচ্ছি, পরে আমি বলছি এটার সম্বন্ধে একটু ডিটেলস। এটা এক্সটার্নাল ফোর্স কত ওয়ার্ক করছে, স্মল ওয়ার্ক ডান সেটা। এবার দেয়ারফর ওয়ার্ক ডান, দেখো আসল লাইন, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স টু ইনক্রিজ লেন্থ x1 to x2, x1 লেন্থ থেকে x2 ইনক্রিজের লিমিট আমি শুরুতে একটা মানে লেন্থ ইনক্রিজ হয়েছিল, তার মানে সেখান থেকে আমি x2 বাড়ালাম। হ্যাঁ, তাহলে w এক্সটার্নাল ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dw এক্সটার্নাল। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন মানে kx dx, এটা x1 to x2 হচ্ছে তার লিমিট। বোঝা গেল? আচ্ছা, এখন তোমরা তো ইন্টিগ্রেশন পারোই, যথেষ্ট স্ট্রং তোমরা ইন্টিগ্রেশনে। বলো, আমি এখানে লিখছি এক্সটার্নাল ওয়ার্ক, কে বাইরে আসবে, এক্স এর পাওয়ার 1 আছে, তাহলে 2 হবে, তাহলে কে বাই 2 ইন্টু এক্স স্কোয়ার করে দিলাম, লিমিট x1 টু x2, তাহলে দেখো হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, দিস ইজ দ্য ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স টু ইনক্রিজ দ্য লেন্থ ফ্রম x1 টু x2। খুব ইম্পর্টেন্ট টপিক। এখন তোমাকে যদি বলে স্প্রিং ফোর্সের ওয়ার্ক ডান কি হবে, বলো রনক। এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, আর স্প্রিং ফোর্সের তাহলে ওয়ার্ক কি হবে, এটারই মাইনাস করবো। হ্যাঁ, হয়ে গেছে লেখা। হ্যাঁ, নেক্সট দেখো, therefore work done by spring force লিখে দাও, স্প্রিং ফোর্স W স্প্রিং, হ্যাঁ মাইনাস হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। ঠিক আছে, স্প্রিং ফোর্স কত ওয়ার্ক করছে ওটারই মাইনাস হয়ে গেল। এবার স্প্রিং পোটেনশিয়াল এনার্জি দেখো, এবার হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এটা তো ওয়ার্ক ডান হলো। আমরা পোটেনশিয়াল এনার্জি ধরে নেই, তোমরা জানো পোটেনশিয়াল এনার্জি কোনো একটা সার্টেইন একটা রেফারেন্সে বা সার্টেইন একটা লেভেলে 0 ধরতে হয়। তাহলে এখানে আমরা যখন লেন্থ ইনক্রিজ 0 ছিল তখন পোটেনশিয়াল এনার্জি আমরা 0 ধরে নিচ্ছি। ঠিক আছে, যখন নর্মাল লেন্থে ছিল, এটা নর্মাল লেন্থ, এই অবস্থায় পোটেনশিয়াল এনার্জি 0, মানে u1 হচ্ছে 0। x1 কত এখানে, নর্মাল লেন্থ, তার মানে x1 কত হলো, ইনক্রিজ হয়নি তো, 0। x1 এর ভ্যালু 0 মানে u1 0। না, ইনিশিয়াল লেন্থ না, ইনিশিয়াল ইনক্রিজ অফ লেন্থ, ওখানে এটা বুঝলে না তুমি এটার মানেটা। আচ্ছা দেখো, এটার মানে তার মানে এখানে তুমি মিসকনসেপ্ট হয়ে আছে। দেখো, এইটা নর্মাল লেন্থ সাপোজ, বোঝো, টুকবে না, লিখবে না, এটা নর্মাল লেন্থ। আমি একটা ফোর্স দিয়ে এটাকে লেন্থ আমি ইনক্রিজ করে রাখলাম এইটুকু 5 সেন্টিমিটার, দিস ইজ x1। এবার এই পজিশন থেকে আমি আবার বাড়াচ্ছি এটাকে, এইবার এইটুকু হলো 10 সেন্টিমিটার,
তাহলে 5 থেকে 10 সেন্টিমিটার ইনক্রিজ করার জন্য ওয়ার্ক ডান হাফ কে 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। বুঝতে পারছো? তার মানে 5টা কি ইনিশিয়াল লেন্থ ইনক্রিজড, মানে ইনক্রিজ না, ইনক্রিজ কতটা হলো সেটা ইনিশিয়ালি, আর এটা ফাইনাল ইনক্রিজ। হ্যাঁ, এটা ইনিশিয়াল ইনক্রিজ আর ফাইনাল ইনক্রিজ। এবার পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে আমি ইনিশিয়ালি এই কন্ডিশনটা আমি ধরছি না, ইনিশিয়ালি এই অবস্থা, তাহলে এখানে ইনক্রিজ অফ লেন্থ কত? 0। তার মানে x1টা এখানে 0, x1 যখন 0 তখনই পোটেনশিয়াল এনার্জি আমি 0 ধরছি। ওই যে ধরে নিতে হয় পোটেনশিয়াল এনার্জি কোথাও 0, এই আমি ধরছি। এইবার আমি লেন্থ বাড়াচ্ছি, এখান থেকে সাপোজ x লেন্থ বাড়াচ্ছি, তার মানে x2, তাহলে এখানে x2 হচ্ছে x2 হচ্ছে x। এইখানে যে পোটেনশিয়াল এনার্জি U2 সেটা আমরা ধরছি U। এই ইউটাই হচ্ছে পোটেনশিয়াল, স্প্রিং পোটেনশিয়াল এনার্জি আমরা বলছি। মানে 0 পোটেনশিয়াল এনার্জি থেকে ইউ পোটেনশিয়াল, মানে U2 পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করা হচ্ছে এখানে 0 থেকে। হ্যাঁ, সেটাই আমরা স্প্রিং পোটেনশিয়াল এনার্জি হবে। বলো তো ভ্যালুটা কত হবে? ক্যালকুলেশন করে বলো তো মনে মনে। হাফ কে x2 টাই হচ্ছে x স্কয়ার, x1 তো 0, হ্যাঁ, হাফ কে x স্কয়ার, এটাকে আমরা বলি স্প্রিং পোটেনশিয়াল এনার্জি। তার মানে কি যখনই আমি কোনো পোটেনশিয়াল এনার্জিকে বলছি, কোথাও একটা পোটেনশিয়াল এনার্জিকে 0 আমাকে ধরতেই হবে। তো আমি এখানে 0 কোথায় ধরলাম? যখন নর্মাল লেন্থে আছে তখন পোটেনশিয়াল এনার্জি 0 ধরলাম। হ্যাঁ, ইনিশিয়াল কন্ডিশন মানে নর্মাল লেন্থ, যখন নর্মাল লেন্থ কোনো ইনক্রিজ নাই, নর্মালি একটা স্প্রিং আছে, তার পোটেনশিয়াল এনার্জি 0 ধরা হলো। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটাই এখন আমরা একটু লিখে দিই সামান্য। স্প্রিং পোটেনশিয়াল এনার্জি, স্প্রিং পোটেনশিয়াল এনার্জি কাকে বলছি আমরা? if for x1 equal to 0, u1 equal to 0 and for x2 equal to x, u2 equal to u, এটাকে আমরা বলছি পোটেনশিয়াল এনার্জি অফ স্প্রিং। ব্যাপারটা এটাই বললাম, 0 পোটেনশিয়াল এনার্জি নর্মাল লেন্থে, and for x2 is equal to x, u2 is equal to u, that is potential energy. হ্যাঁ, তাহলে ওয়ার্ক ডান তাই পোটেনশিয়াল এনার্জি কখন? 0 to x ইনক্রিজ করার জন্য। তাহলে ওয়ার্ক ডান একটু লিখি, ওয়ার্ক ডান টু ইনক্রিজ লেন্থ x is the potential energy of spring. ব্যাস, এই কথাটা লিখে দিলাম, দ্যাট ইজ পোটেনশিয়াল। আচ্ছা, তো এর কোথা থেকে আসে জানো তো? আমি কোথা থেকে লিখছি দেখো, উই হ্যাভ, কোথা থেকে লিখছি আমি বললাম, হয়ে গেল নাকি? ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বলছিলাম আগের দিন। আর ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইজ ইকুয়াল টু এই পড়াগুলো, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ। ঠিক আছে? ওখান থেকে আসছে। আর ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ইজ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ওয়ার্ক ডান, তার মানে এটা u2 মাইনাস u1 আর কি, u2 মাইনাস u1 ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। এবার u1 টাকে আমি 0 ধরছি, আর u2 টাকে u ধরছি, এটাকে 0 ধরছি, আর হাফ কে x2 টাকে x ধরছি, আর এটা 0 ধরছি। ব্যাপারটা এটা। তার মানে u ইকুয়াল টু হাফ কে x স্কয়ার। দিস ইজ কল্ড স্প্রিং পোটেনশিয়াল এনার্জি। হাফ কে x স্কয়ার। এবার কে তো বলা হয়ে গেল, কিন্তু হোয়াট ইজ কে? স্প্রিং কনস্ট্যান্ট বলে এটাকে। লেখো স্প্রিং কনস্ট্যান্ট। হ্যাঁ, এবার স্প্রিং কনস্ট্যান্টটাকে তো বলে দিচ্ছি। স্প্রিং কনস্ট্যান্ট হেডিং দাও, স্প্রিং কনস্ট্যান্ট। দেখো, কোন স্প্রিং এর তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো, এক্সটার্নাল ফোর্স, এটা লেন্থ ইনক্রিজ করবে, তো লেন্থ ইনক্রিজ করলো। আচ্ছা, যত তুমি ফোর্স অ্যাপ্লাই করবে বেশি, তত ইনক্রিজ অফ লেন্থ বেশি হবে। তাহলে এফ এক্সটার্নাল আমি ভ্যারিস এক্স লিখতেই পারি তো নাকি? এক্সটার্নাল ফোর্স যত বেশি হবে, এক্স তত বেশি হবে। তাহলে এই সাইনটাই তুলে দিলে আমরা, মানে এই ভ্যারিস সাইন তুলে দিলে একটা কনস্ট্যান্ট দিতে হয়। দিস কনস্ট্যান্ট ইজ কল্ড স্প্রিং কনস্ট্যান্ট। আর এটা কার উপর ডিপেন্ড করবে? কে কার উপর ডিপেন্ড করবে? ফোর্সের উপর ডিপেন্ড করবে কি?
না না না, একটু একটু মাথা কাটাও, মাথা কাটাও। স্প্রিং এর, হ্যাঁ, স্প্রিংটার উপর, হ্যাঁ, ম্যাটেরিয়াল বা ও কত হার্ডনেস, কত সফটনেস, তার উপর ডিপেন্ড করবে। এক্স এর উপর ডিপেন্ড করবে না, ফোর্স এর উপর ডিপেন্ড করবে না, তার মানে অনলি স্প্রিং এর উপর ডিপেন্ড করবে কে। হ্যাঁ, কে ইজ এ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, ইট ইজ কল্ড স্প্রিং কনস্ট্যান্ট। হ্যাঁ, ইট ডিপেন্ডস অন স্প্রিং। কোশ্চেন টু কোশ্চেন বলতে আমি বুঝলাম না, স্প্রিং টু স্প্রিং চেঞ্জ হবে। এবার কপারের একটা স্প্রিং যদি দেওয়া হয়, আইডেন্টিক্যাল একটা যদি তোমাকে আয়রনের স্প্রিং দেওয়া হয়, আয়রনটার স্প্রিং কনস্ট্যান্ট বেশি হবে, এটা শক্ত হবে একটু। হ্যাঁ, ডিপেন্ডস অন স্প্রিং, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি কি মিন করে স্প্রিং কনস্ট্যান্ট? হার্ডনেস, সফটনেস, যেটাকে টানতে বেশি ফোর্স লাগবে তার স্প্রিং কনস্ট্যান্ট বেশি, তাই না? এটাই স্প্রিং কনস্ট্যান্ট, ওই স্প্রিংটার। হ্যাঁ, ইটস ইউনিট, বলো। বোঝাই যাচ্ছে কে ইকুয়াল টু ফোর্স বাই, কে ইজ ইকুয়াল টু ফোর্স বাই লেন্থ। তার মানে ইউনিট কি দাঁড়াচ্ছে? নিউটন পার, নিউটন পার, বলো না, নিউটন পার মিটার। স্প্রিং কনস্ট্যান্টের ইউনিট নিউটন পার মিটার। আচ্ছা, এইটা কিন্তু আমরা এক্সটার্নাল ফোর্স দিয়ে স্প্রিং কনস্ট্যান্ট লিখলাম। বলো তো, আমি তো এক্সটার্নাল ফোর্স এইদিকে দিলাম, উল্টো দিকে তো আমাকে আবার ফোর্স দিচ্ছে কে? স্প্রিং। হ্যাঁ, উল্টো দিকে স্প্রিং ফোর্স দিচ্ছে, ইকুয়াল ফোর্স তো। তাহলে আমি যদি স্প্রিং ফোর্স দিয়ে আমি স্প্রিং কনস্ট্যান্ট লিখতে চাই, তাহলে কিন্তু মাইনাস কে এক্স দিতে হয়, তাই না? এক্স আর স্প্রিং ফোর্স উল্টো দিক, এক্স হচ্ছে এই দিক আর স্প্রিং ফোর্স হচ্ছে এই দিক, সেই জন্য এটা মাইনাস। তবে ম্যাগনিটিউড আমরা তো বেশিরভাগ ইউজ করবো ম্যাগনিটিউডটাকে, হ্যাঁ, ম্যাগনিটিউড ইউজ করবো। তোমাকে যদি এক্সটার্নাল ফোর্সের ম্যাগনিটিউড তোমাকে যদি বলা হয় আর স্প্রিং ফোর্সের ম্যাগনিটিউড, এটা তুমি কে এক্সই বলবে। বেশিরভাগ দরকার তো ম্যাগনিটিউডটাই। আমরা ম্যাগনিটিউডটা ইউজ করলাম একটু আগে, এইমাত্র করলাম যে ওই ডেরিভেশন করার সময় এখানে এই যে এক্সটার্নাল ফোর্সের ম্যাগনিটিউড কত নিলাম? কে এক্স। হ্যাঁ, এই তো স্প্রিং কনস্ট্যান্ট হয়ে গেল। স্প্রিং কনস্ট্যান্টের অনেক কিছু আছে, পড়িয়ে দেখতো। কম্বিনেশন অফ স্প্রিং, দেখো হয়ে গেছে, দেখো কম্বিনেশন, কম্বিনেশন অফ স্প্রিং। আচ্ছা, তোমাদের আইডিয়ার উপর আমি লিখে দেবো, তোমরা আমাকে বলবে দুটো স্প্রিং নেওয়া হলো, এই একটা স্প্রিং আর একটা এই একটা স্প্রিং, এটা স্প্রিং কনস্ট্যান্ট কে ওয়ান, এটা স্প্রিং কনস্ট্যান্ট কে টু। এইটা এই দুটো স্প্রিংকে যদি আমি সিরিজে জয়েন করি এরকম ভাবে, এটা কে ওয়ান, এটা কে টু, এদের যে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট, ইন্ডিভিজুয়াল যে স্প্রিং কনস্ট্যান্ট গুলো হবে তার থেকে বেশি হবে না কম হবে, তুমি আইডিয়া করে বলবে, কমন সেন্স থেকে বলবে। এইটার যে স্প্রিং কনস্ট্যান্ট তার থেকে এটা কি বেশি হবে স্প্রিং কনস্ট্যান্ট না কম হবে? হ্যাঁ, আমি একটু আগে বলছি, হ্যাঁ হ্যাঁ বললে তুমি, না আমাকে জিজ্ঞেস করছো কারণ তুমি বলো। হ্যাঁ, তোমার মনে হয় বেশি হবে, কি কিসের থেকে বললে? একটা ধারণা তো আছে। আমি বললাম কমন সেন্স থেকে বলা যায়, একটা কমন সেন্স থেকে তো বলা যায় দুটো স্প্রিং একসঙ্গে লাগালে এর কম ফোর্স দিয়ে সেম ইনক্রিজ করা যাবে, ফোর্স কম লাগবে এখানে। ধরো এইটার তুমি 1 সেন্টিমিটার ইনক্রিজ করছো, যত ফোর্স লাগবে এখানে 1 সেন্টিমিটার ইনক্রিজ করার জন্য কম ফোর্স লাগবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট এইটার ক্ষেত্রে কম হবে। কম হওয়া মানে হচ্ছে এই যে এই ফর্মুলা দিয়ে হয় 1/k1 + 1/k2। কিভাবে আসলে আমি আর বললাম না, দরকার নেই তোমাদের। রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশন ছিল ওই রকমই। তার মানে কে ইকুইভ্যালেন্ট এখানে লেখা যায় k1 k2 k1 + k2। দুটো স্প্রিং এর জন্য তুমি ডিরেক্টলি স্প্রিং কনস্ট্যান্ট সিরিজ কম্বিনেশন থাকলে তুমি এটা লিখতে পারো। হ্যাঁ, তাহলে এইটার স্প্রিং কনস্ট্যান্ট কে ইকুইভ্যালেন্ট ধরা হচ্ছে। সিরিজে রাখলে এটা হবে। তাহলে এবার এটা হচ্ছে 1 নম্বর সিরিজ কম্বিনেশন, হেডিং দাও সিরিজ। নম্বর 2 প্যারালাল, প্যারালাল কম্বিনেশন। এবার ওই দুটো স্প্রিংই মনে করো, এই একটা k1 আর এটা k2, এটা k1 এবার k2। এইবার তোমরা একটু আইডিয়া করো, আমি বলছি কমন সেন্স। এই দুটো স্প্রিংকে একসঙ্গে জয়েন করে দিয়ে আমি টানতে শুরু করলাম এইভাবে, ফোর্স বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। এইবার তাহলে স্প্রিং কনস্ট্যান্ট, এটার ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বেড়ে যাবে। বেড়ে যাওয়া মানে হচ্ছে সেই রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশনে বেড়ে যায়। তার মানে কে ইকুইভ্যালেন্ট এখানে হবে
K1 প্লাস K2 R1 প্লাস R2 হতো, বেড়ে যাওয়া মানে এটা প্লাস, কমে যাওয়া মানে ওটা, কম্বিনেশনের ব্যাপার এরকম। হ্যালো, আচ্ছা আরো দেখো, স্প্রিং এর অনেক কনসেপ্ট আছে, জানতে হয়, বইয়ে থাকে না সব। প্যারালাল কম্বিনেশন তাহলে এটা, সিরিজ কম্বিনেশন ওটা, একদম সহজ। হ্যাঁ, ওরা উল্টে গেল, সিরিজটা প্যারালাল চলে আসছে, প্যারালালটা সিরিজে গেছে। হলো, হচ্ছে। আচ্ছা এবার শোনো, ভালো যে একটা অঙ্ক করাবো স্প্রিং কনস্ট্যান্টের, তার আগে থিওরি না বুঝলে অঙ্ক পারবে না। বলো এবার একটা স্প্রিং নিলাম, এত বড় একটা স্প্রিং নিলাম, এটাকে কেটে টুকরো করলাম, ছোট করলাম, বলো তো বড়টার যে স্প্রিং কনস্ট্যান্ট ছিল, ছোট করলে টুকরা করলে এক একটা পার্টের স্প্রিং কনস্ট্যান্ট বড়টার থেকে কম হবে না বেশি হবে? হ্যাঁ, না 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 না, স্প্রিং এর লেন্থ চেঞ্জ হয়ে গেল তো। হ্যাঁ, লেন্থ চেঞ্জ হয়ে গেলে তুমি একই লেন্থ বাড়াচ্ছ, বড়টার ক্ষেত্রে একই মানে যা মনে করে 1 সেন্টিমিটার বাড়ানো 0% হচ্ছে, এবার তুমি ছোট করে দিচ্ছ, ছোট করে ওই পার্টটাকে 1 সেন্টিমিটার, ওই একই লেন্থ বাড়ানোর জন্য ফোর্স কি একই লাগবে নাকি? ফোর্স বেশি লাগবে। হ্যাঁ হ্যাঁ, তুমি এই যে পেনের মধ্যে স্প্রিং গুলো থাকে না, কেটে নিয়ে তো দেখো তো, টেনে বড় করাটা বেশ শক্ত। হ্যাঁ, লম্বা থাকা অবস্থায় বড় করা সহজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লম্বা থাকলে তুমি ইজিলি টানতে পারবে। তার মানে কি, ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে তাহলে লেন্থের সঙ্গে স্প্রিং কনস্ট্যান্ট ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ, তাহলে রিলেশন উইথ লেন্থ, মানে নিজের লেন্থ, স্প্রিং এর লেন্থ কে ভ্যারিস 1/L, স্প্রিং এর লেন্থ যত বড় হবে কে তত কমে যাবে, লেন্থ যত ছোট ছোট হবে কে তত বেশি হবে। আচ্ছা তাহলে কি আমি লিখতে পারি না কে এল ইন্টু কে ইকুয়াল টু K1L1 K2L2 K3L3, এগুলো তো ইকুয়াল না সব? ইনভার্সলি প্রপোর্শনাল মানে জানো তো, এটা মানে তো কে ইন্টু এল। হ্যাঁ, এটা বললে কে ইন্টু এল হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? কে ইন্টু এল কনস্ট্যান্ট, কে ইন্টু এল কনস্ট্যান্ট মানে হচ্ছে কে এল ইজ ইকুয়াল টু K1L1 ইজ ইকুয়াল টু K2L2 এটসেট্রা এটসেট্রা। বুঝতে পেরেছো আমার কথা? এখানে অঙ্ক দিব কিন্তু, ঠিক আছে? লেখো, স্প্রিং 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 of spring constant K is cut into 3 equal parts. Then find spring constant of each part. ঠিক আছে, দাও দাও সংজ্ঞা একটু। If they are connected in parallel, if they মানে কারা হলো? তিনটা পার্ট। If they connected in parallel, what will be the equivalent spring constant? এই স্প্রিংটাকে তিনটা পার্টে কাটা হলো, তাই না? এই পার্ট ইকুয়াল ইকুয়াল লেন্থ, তাই বললো না? ইকুয়াল লেন্থে কাটা হলো, পুরো লেন্থটা ধরো 3L ধরে নাও, তাহলে এক একটা পার্টের লেন্থ কত? L, পুরোটা লেন্থ 3L হলেই তো এক একটা পার্টের লেন্থ। হ্যাঁ, তুমি এটাকে L ধরলে এটা L/3 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 যা ইচ্ছা। আচ্ছা, পুরোটার স্প্রিং কনস্ট্যান্ট কে বলা আছে না? এবার এক একটা স্প্রিং কনস্ট্যান্ট কত? সাপোজ K ড্যাশ, তাই তো? আমি জাস্ট KL ইকুয়াল টু K ড্যাশ L ড্যাশ লিখবো, তাই তো অঙ্ক শেষ। এটা বড়টার, এটা ছোট, যে কোনো ছোট একটা নিব, ইকুয়াল তো। কে মানে হচ্ছে বড়টার মানে কে, আর এল মানে কত? 3L, কিন্তু এখানে এল বলতে 3L, আর কে ড্যাশ হচ্ছে ছোটগুলোর, আর তাদের লেন্থ গুলো কত? এল। এক লাইনের অঙ্ক না? তাহলে কে ড্যাশ কত হলো? কে ড্যাশ কত হলো? 3K। তাহলে এক একটা পার্টের স্প্রিং কনস্ট্যান্ট 3K, বাড়বেই তো। কত টাইম বাড়বে? 3 পার্ট করা হলো, 3 গুণ বাড়বে। 3 গুণ বাড়বে না? সমান 3টা পার্ট করা হলো, 2টো পার্ট করলে কত হতো? 2K। 5টা পার্ট করলে এক একটা স্প্রিং
5 কে হতো, ইকুয়ালি আমরা ডিভাইড করছি, তো কাটছি। হ্যাঁ, এল ড্যাশ লেখো, এটা তো এল ড্যাশের ভ্যালু তো এল ড্যাশ মানে হচ্ছে এই যে এল ড্যাশ, আর কে ড্যাশ মানে হচ্ছে স্মলটা, ছোটটা, এই যে এটা এল ড্যাশ হচ্ছে এল, আর এটা হচ্ছে তুমি এটাকে ক্যাপিটাল এল এখানে তুমি দিতে পারো, ক্যাপিটাল এল, কোনো অসুবিধা নেই, কারণ তোমার এখানে একটু প্রবলেম হতে পারে, দেখে আর কি, দেখে প্রবলেমটা হতে পারে। এখানেও এল এর জায়গায় 3L লিখছেন, এই ক্যাপিটাল বলতে পুরো লেন্থটা কত, 3L। হ্যাঁ, এবার সেকেন্ড পার্ট, এটা কি বলা আছে, এদেরকে প্যারালাল কম্বিনেশন জয়েন করা হবে, তাই তো? হ্যাঁ, তাহলে কত হবে? হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে 9K, প্লাস হয়ে যায়, তাহলে কে ইকুয়াল হচ্ছে 9K। বুঝতে পারছো? আচ্ছা, শিওর? তাহলে পার্ট করলে কিভাবে এক একটা পার্টের স্প্রিং কনস্ট্যান্ট বের করতে হয় দেখলে? ইকুয়াল পার্ট করলে ইকুয়ালি স্প্রিং কনস্ট্যান্ট কি হয়, কত টাইমস হয়। হ্যাঁ, নেক্সট 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 আরেকটা অঙ্ক হোক, লেখো, এবার নিজে করতে হবে। স্প্রিং অফ স্প্রিং কনস্ট্যান্ট কে is cut in the ratio 2:3 of its length. লেন্থটাকে 2:3 রেশিওতে কাটা হলো, এবার ইকুয়াল না, কিন্তু আগেটা ইকুয়াল ছিল, এবার 2:3। হ্যাঁ, এবার ফাইন্ড স্প্রিং কনস্ট্যান্ট অফ ইচ পার্ট। এক একটা স্প্রিং কনস্ট্যান্ট কত হবে দেখি। আচ্ছা, আগে একটু আইডিয়া করে নাও, এক একটা স্প্রিং কনস্ট্যান্ট বড়টার থেকে কম হবে না বেশি হবে? বেশি হবে। দেখো এখানে তাই, এক একটা পার্টের স্প্রিং কনস্ট্যান্ট বড়টার থেকে 3 টাইমস বেশি হয়েছে, ওখানেও বেশি হবে। এবার কত কত হবে দেখি, নিজের ব্রেন অ্যাপ্লাই, কনসেপ্ট এটাই, থিওরি এটাই। কত হলো? 5K/2 5K/2 ছোটটার বড় হবে, 5K/2 এর জন্য ছোটটার। তোমাদের হচ্ছে তো, সেটা দেখো, হচ্ছে তো। এটা লেন্থ আমি 5L ধরে নিচ্ছি, এইটুকু 2L, এইটুকু তাহলে 3L। হ্যাঁ, এটার K1, এটার K2, এই লেন্থটা তুমি L1 ভাবতে পারো, এটা L2 ভাবতে পারো, আর বড়টার লেন্থ তো দেওয়াই আছে, আর বড়টার লেন্থ ইন্টু বড়টার লেন্থ ইকুয়াল টু ছোটটার যে কোনো একটা নাও, K1 L1 K2 L2 আমি লিখতে পারি তো নাকি, কি তাই তো? বড়টার কে, আচ্ছা এটাকে ক্যাপিটাল করে দিই। হ্যাঁ, বড়টার লেন্থ 5L না, ছোটটার K1 বার করতে হবে, L1 কত, 2L, এই দুটোর থেকে K1 বেরিয়ে গেল, দেখো 5/2K, এই দুটোর থেকে বেরোলো। এবার এটার সঙ্গে এটা করো আবার, K ইন্টু 5L ইকুয়াল টু K2 ইন্টু 3L, ঠিক আছে? এটা ইকুয়াল করলে K ইন্টু 5L আর K2 ইন্টু 3L, তাহলে এবার K2 বের করতে হবে, তো L তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, K2 ইকুয়াল টু 5/3L। এবার শর্ট ট্রিক, উপরে টোটাল রেশিও, ইন্ডিভিজুয়াল স্প্রিংস মানে পার্ট গুলোর উপরে টোটাল রেশিও 3:2 মানে প্লাস 5 বাই, বলো তো n পার্টে ডিভাইড করা হলো, এক একটা কত হবে, n কে হবে। বলো স্প্রিং কনস্ট্যান্ট কে, এটা স্প্রিং এর, এটাকে ডিভাইড করা হলো 3:2:1 রেশিওতে লেন্থে। প্রথমটা স্প্রিং কনস্ট্যান্ট কি দাঁড়াবে? হ্যাঁ, 5 6, হ্যাঁ 6/3, হ্যাঁ ঠিক। পরেরটা ঠিক একই রকম ভাবে করো, 3K, আর পরেরটা লাস্টেরটা, ওই তো একবারে হয়ে গেল, হলো। হ্যাঁ, এইবার আসি আমরা এই চ্যাপ্টারের প্রবলেমে। স্প্রিং কনস্ট্যান্ট বিষয়ে আমরা কিছু শিখলাম এখানে। হ্যাঁ, এবার এই চ্যাপ্টারের অঙ্ক 26 এক্সারসাইজ, পারবে নাকি দেখো তো?
Find water in stretching a spring of spring constant এত from 1 centimeter to 5 centimeter. সবাই পারবো আমরা। হ্যাঁ, হাফ কে কিন্তু এক্স এর ভ্যালু এখানে কত আছে? সেন্টিমিটার দিয়ে আছে। ওয়ার্ক ডান। আচ্ছা, বাই এক্সটার্নাল ফোর্স তুমি ধরবে নাকি? কোশ্চেনে কি বোঝা যাচ্ছে? এক্সটার্নাল ফোর্স কিছু বলা না থাকলে তুমি এক্সটার্নাল ফোর্সে ধরবে। তাহলে এক্সটার্নাল ফোর্স কত ওয়ার্ক করছে? তাহলে হাফ কে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার, এটা তো? তাহলে হাফ কে মানে হচ্ছে সব থেকে সহজ অঙ্ক, এটা বাচ্চাদের অঙ্ক, বাচ্চারাও পারবে বলে দিলে। x2 হচ্ছে 5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার করলাম, অ্যান্সার হয়ে গেল না? না, একদম। x এর সেন্টিমিটারে আছে, দুটো 100 দিয়ে ডিভাইড হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 4 দিয়ে মাল্টিপ্লাই করো, যতদূর বুঝছো? দুটো 100 দিয়ে ডিভাইড হবে, স্কয়ার আছে সেন্টিমিটার স্কয়ার। হ্যাঁ, 2.4 জুল। 25, হ্যাঁ 2.4, 2 কেলভিন। হ্যাঁ, এটা পৃথিবীর সব থেকে সহজ অঙ্ক, তাই তো? When a spring is extended by 20 centimeter, যখন 20 সেন্টিমিটার বাড়ানো হচ্ছে, potential energy stored is U, তখন potential energy হচ্ছে U. If the same spring is extended by 5 centimeter, find potential energy stored in. পারবে না? আচ্ছা, U ইকুয়াল টু দেখো হাফ কে এক্স স্কয়ার, এটা স্প্রিং পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, এটা স্প্রিং পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা এটা। বাট কোশ্চেনে কার সঙ্গে কার রিলেশন? লেন্থ ইনক্রিজ আর পোটেনশিয়াল এনার্জি, ও সেম। তাহলে কি হচ্ছে? 20 সেন্টিমিটার লেন্থ ইনক্রিজ, তার জন্য পোটেনশিয়াল এনার্জি ইউ। কে এখানে কনস্ট্যান্ট, দেখো সহজ করে অঙ্ক করবে, ফালতু আমি কে আনবো কেন, তাই না? তাহলে u2 বাই u1 ইকুয়াল টু x2 বাই x1 হোল স্কয়ার, কি লিখতে পারি না? হ্যাঁ, এই কায়দাগুলো ইউজ করবে সব সময়। একটা ইকুয়েশন লেখার পর এটার জন্য এটা হলে ওটার জন্য ওটা, এটা এরকম যদি কোশ্চেন থাকে, আমি জাস্ট কনস্ট্যান্ট গুলোকে সব বাদ দিয়ে দিব, ফালতু গুলো লিখে টাইম নষ্ট হবে আমাদের, আর ঝামেলা করবে এগুলো। আমি কে বাদ দিয়ে দিলাম। তাহলে u2 তো বার করতে হবে, u1 হচ্ছে 1, u1 হচ্ছে u, সরি u1 হচ্ছে u। হ্যাঁ, x1 কত? 20, আর x2 কত পরেরটা? 5, তার স্কয়ার না? এটাকে সেন্টিমিটার কি মিটার করা দরকার আছে? না, কেন? রেশিও। তাহলে u2 বাই u ইজ ইকুয়াল টু 5 বাই 20, 1/4, 1/4 স্কয়ার মানে 1/16 হচ্ছে। তাহলে u2 হচ্ছে u বাই 16। 20 এর জন্য u হলে 5 এর জন্য u বাই 16, অ্যান্সার। 5 সেন্টিমিটার যখন ইনক্রিজ করা হচ্ছে তখন পোটেনশিয়াল এনার্জি u বাই 16। লেখো ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। আচ্ছা, মেকানিক্যাল এনার্জি কি সেটা কি জানো? হ্যাঁ, তাহলে সবার আগে আমি লিখি এখানে হোয়াট ডু ইউ মিন বাই মেকানিক্যাল এনার্জি। এখানে মেকানিক্যাল এনার্জি এমই ই ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এটাই মেকানিক্যাল এনার্জি, সাম অফ কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, কাইনেটিক এনার্জি আমরা কে দিয়ে লিখি আর পোটেনশিয়াল এনার্জি আমরা ইউ দিয়ে লিখি, এই টোটাল এনার্জিকেই আমরা বলি মেকানিক্যাল এনার্জি। দেখো ইম্পর্টেন্ট কথা, বলো তো মেকানিক্যাল এনার্জি জিরো, তাহলে কাইনেটিক এনার্জি থাকতে পারে কিনা? বলো বলো কি করে? হ্যাঁ, দুটোর সাম হচ্ছে জিরো। হ্যাঁ, কাইনেটিক এনার্জি কখনো নেগেটিভ হয় না, পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হয়। তাহলে কাইনেটিক এনার্জি 10, পোটেনশিয়াল এনার্জি -10, টোটাল এনার্জি জিরো। তাহলে মেকানিক্যাল এনার্জি জিরো হলেও তার পোটেনশিয়াল এনার্জি থাকতে পারে, তার কাইনেটিক এনার্জিও থাকতে পারে, চট করে আসতে পারে, কিন্তু মনে রেখো। নেক্সট, ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, COME, কি বলতো? কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। হ্যাঁ, এবার দেখো লটা কি, ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। লটা হচ্ছে শুধু, দেখো এখানে ইম্পর্টেন্ট কথা, শুধুমাত্র অনলি
অনলি কনজারভেটিভ ফোর্স ফিল্ড যদি থাকে, অন্য কোনো ফোর্স থাকলে চলবে না, শুধুমাত্র কনজারভেটিভ ফোর্স যদি প্রেজেন্ট থাকে, তাহলে একটা বডির টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট ইন প্রেজেন্স অফ কি ফোর্স বলছি, কনজারভেটিভ ফোর্স। অনলি ইন, আরেক পুরো কথাটা, অনলি ইন প্রেজেন্স অফ কনজারভেটিভ ফোর্স টোটাল মেকানিক্যাল এনার্জি অফ এ বডি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি বোঝো তো? একটা বাড়লে একটা কমবে, তাই না? টোটাল মেকানিক্যাল এনার্জি চেঞ্জ কত? যদি বলা টোটাল মেকানিক্যাল এনার্জি চেঞ্জ সেটা জিরো, তারপরে কনস্ট্যান্ট থাকা মানে, তার মানে একটা এনার্জি বাড়বে, একটা এনার্জি কমবে। ওই যে উপর থেকে একটা বডিকে ছেড়ে দেওয়া হলো, এখানে পোটেনশিয়াল এনার্জি কমছে, কাইনেটিক এনার্জি বাড়ছে, বাট টোটাল এনার্জি ইকুয়াল অলওয়েজ। সেই তো ওই কনসেপ্টই তো। হ্যাঁ, তাহলে অনলি ইন প্রেজেন্স অফ, দেখো একদম সঠিক যে ডেফিনেশন, ছোট্ট ডেফিনেশন বাট অ্যাপ্রোপ্রিয়েট, অনলি ইন প্রেজেন্স অফ কনজারভেটিভ ফোর্স, অন্য ফোর্স থাকলে চলবে না। টোটাল মেকানিক্যাল এনার্জি মানে মেকানিক্যাল এনার্জি, টোটাল আবার কিছু, টোটাল মেকানিক্যাল এনার্জি মানে সাম অফ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। তার মানে কি বলতো, কে প্লাস ইউ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কিন্তু তার মানে কি বলতো, ডেল্টা দিয়ে আমি কে প্লাস ইউ লিখলাম, বলো তো কত লিখবো? চেঞ্জ অফ টোটাল এনার্জি জিরো, জিরো। তার মানে এখান থেকে দেখো এই লাইন, ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ ইকুয়াল টু জিরো, দেখো ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ ইকুয়াল টু জিরো। তার মানে কি আমি বলতে পারি ডেল্টা কে ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ? এটার মানে কি, গেইন ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু লস অফ পোটেনশিয়াল এনার্জি। এটার মানে ডেল্টা কে মানে কি, ডেল্টা কে মানে হচ্ছে কে টু মাইনাস কে ওয়ান মাইনাস ইউ টু মাইনাস ইউ ওয়ান, তার মানে কে টু মাইনাস কে ওয়ান ইকুয়াল টু ইউ ওয়ান মাইনাস ইউ টু। কি এটার মিনিং ফিজিক্যাল মিনিং বলো? দিস ইজ গেইন ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু লস অফ পোটেনশিয়াল এনার্জি, তাই না? এইভাবেই আমরা এটার থেকে অঙ্কগুলো বেশি করি, গেইন ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু লস অফ পোটেনশিয়াল এনার্জি, और উল্টো করে লেখা যাবে, और গেইন ইন পোটেনশিয়াল এনার্জি ইজ লস অফ কাইনেটিক এনার্জি, দুটো লেখা যাবে, দুটো লিখে দিই যখন যেখানে যেটা লাগবে, হলো। और গেইন ইন পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু লস অফ কাইনেটিক এনার্জি। তাহলে এইভাবে আমরা ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি আমরা ইউজ করব, অ্যাপ্লিকেশনে ইউজ করবো, এটা দিয়ে আমাদের সুবিধা হবে। ওই যে উপর থেকে বডি পড়ছে, লস অফ পোটেনশিয়াল এনার্জি গেইন ইন কাইনেটিক এনার্জি করো, যে কোনো জায়গায় ভ্যালিসিটি পেয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার প্রুফ। কনজারভেশন মেকানিক্যাল প্রুফ তো হয়নি, জাস্ট ডেফিনেশন হলো, স্টেটমেন্টটা দেওয়া হলো, তাই না? এবার প্রুফ। উই নো ফ্রম work energy theorem, we know from WET work energy theorem কি work done by all forces is equal to change in kinetic energy, ছিল না? তো work energy theorem এটা বলছিল। এবার work done by all force মানে সেখানে কনজারভেটিভ ফোর্স থাকতে পারে, সেখানে নন কনজারভেটিভ ফোর্স থাকতে পারে, লিখছিলাম এনসি, এখানে সিউডো ফোর্স থাকতে পারে, সেখানে আদার কোনো ফোর্স থাকতে পারে, এই সবগুলোর ওয়ার্ক ডান মিলে হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আরো ফোর্স থাকতে পারে, কিন্তু মেকানিক্যাল এনার্জি কনজার্ভ কখন থাকবে? মেকানিক্যাল এনার্জি কনজার্ভ কখন থাকবে? না 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 না, রেস্ট ফেস্ট কি বলতেছে, যদি অন্য কোনো ফোর্স না থাকে, শুধুমাত্র একটাই ফোর্স থাকে, সেটা কি কনজারভেটিভ ফোর্স যদি থাকে, তার মানে এইগুলো সব জিরো, নন কনজারভেটিভ ফোর্স অ্যাবসেন্ট, সুডো ফোর্স অ্যাবসেন্ট, এনি আদার ফোর্স অ্যাবসেন্ট, শুধুমাত্র এই ফোর্সটাই আছে। হ্যাঁ, তাহলে ইফ অনলি কনজারভেটিভ ফোর্স ইজ প্রেজেন্ট, কনজারভেটিভ ফোর্স ইজ প্রেজেন্ট মানে বাকিগুলো জিরো আর কি, দ্যাট ইজ work done by non-conservative force plus work done by pseudo force
প্লাস ওয়ার্ক ডান বাই আদার ফোর্স, এগুলো সব জিরো। যদি এটা হয় তাহলে আমরা কি লিখতে পারি, দেন WC ইকুয়াল টু ডেল্টা কে, অন্য ফোর্স যদি অ্যাবসেন্ট থাকে তাদের ওয়ার্ক ডান গুলো জিরো, শুধু এটা আছে কনজারভেটিভ ফোর্স। এবার কনজারভেটিভ ফোর্স মানে তার ওয়ার্ক ডান মানে হচ্ছে মাইনাস ডেল্টা ইউ, মনে করে দেখো এটা মানে মাইনাস ডেল্টা ইউ ইকুয়াল টু ডেল্টা কে। তাহলে ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ, বলো ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ ইকুয়াল টু কত লিখতে পাচ্ছি, জিরো। তারপর ডেল্টা কমন নিয়ে কে প্লাস ইউ ইকুয়াল টু জিরো, চেঞ্জ অফ মেকানিক্যাল এনার্জি জিরো, তার মানে মেকানিক্যাল এনার্জি ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর কে প্লাস ইউ ইকুয়াল টু কনস্ট্যান্ট। প্রুফ। it is COME। তাহলে আমরা কি শিখলাম, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি মানে যদি অন্য কোনো ফোর্স না থাকে, শুধুমাত্র কনজারভেটিভ ফোর্স থাকে, তাহলে লস অফ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু গেইন পোটেনশিয়াল এনার্জি অর লস অফ পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু গেইন কাইনেটিক এনার্জি। এটা আমরা অ্যাপ্লাই করব। এইবার এই অঙ্কটা করতে গিয়ে আমি এটা করলাম, এইখানে শুধুমাত্র কনজারভেটিভ ফোর্স, কারণ স্প্রিং ফোর্সই আছে এখানে। হরিজন্টাল মোশনে তো এখানে স্প্রিং ফোর্স ছাড়া তো অন্য কিছু নাই। গ্র্যাভিটেশনাল ফোর্স তো এইদিকে, হ্যাঁ গ্র্যাভিটেশনাল কনজারভেটিভ, এটা তো এইদিকে, মোশনের দিকে তো নাই। হ্যাঁ গ্র্যাভিটি এখানে এফেক্ট করবে না, ফ্রিকশন নেই, তাহলে এখানে শুধুমাত্র কনজারভেটিভ ফোর্স একটাই আছে, সেটা হচ্ছে স্প্রিং ফোর্স। তাহলে এখানে নিশ্চয়ই কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি খাটবে, খাটাবো। দেখো প্রশ্নটা কি, একটা বডি ব্লক ভি নট স্পিড নিয়ে একটা স্প্রিং এর দিকে যাচ্ছে, তাহলে এর স্পিড নিয়ে গেলে স্প্রিং কে যখন ও স্ট্রাইক করবে তখন স্প্রিংটা কম্প্রেস হবে, কম্প্রেস হবে না? আর ব্লকটা তার মানে এখানে কি হচ্ছে, ব্লকের কাইনেটিক এনার্জি লস হচ্ছে, লস হচ্ছে বলে ওর পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করে যাচ্ছে, কি তাই তো? আর এটা কম্প্রেস কতটা হচ্ছে এখান থেকে তো বেরিয়ে যাবে। তাহলে জাস্ট এক লাইনের অঙ্ক, লস অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু গেইন ইন পোটেনশিয়াল এনার্জি, ব্যাস শেষ, অঙ্ক শেষ। তাহলে লস অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু গেইন ইন পোটেনশিয়াল এনার্জি, এক লাইনে, এক লাইন। হ্যাঁ বলো, লস মানে ইনিশিয়াল মাইনাস ফাইনাল। হ্যাঁ কি করে অ্যাপ্লাই করে, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত, হাফ এম ভি নট স্কোয়ার, হাফ এম ভি নট স্কোয়ার, দিস ইজ দ্য ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ফাইনাল কাইনেটিক এনার্জি যখন ওটাকে টাচ করবে, এখানে যখন টাচ করবে স্প্রিংটা আরো কমপ্রেস হয়ে যাবে, এরকম অবস্থা হয়ে যাবে। যখন স্প্রিং ম্যাক্সিমাম কমপ্রেস হলো তখন ব্লকটা কি রেস্টে চলে আসবে না ওই, হ্যাঁ তার মানে ফাইনাল কাইনেটিক এনার্জি, হ্যাঁ জিরো, লস অফ কাইনেটিক এনার্জি, গেইন ইন পোটেনশিয়াল এনার্জি। এই যে স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি, লাস্ট পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম কমপ্রেশনে হাফ কে এক্স স্কয়ার, কি ঠিক লিখছি, ইউ2 মাইনাস ইউ1। আর ইউ1 কি, ব্লকটা স্ট্রাইক করার আগের পোটেনশিয়াল এনার্জি জিরো, হ্যাঁ মাইনাস জিরো। আরে কাটবে কি, ওটা লিখবে কেন? তাহলে হাফ এম ভি নট স্কোয়ার ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, তাহলে হাফ হাফ ক্যান্সেল, এক্স ইকুয়াল টু এম বাই কে ভি নট স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু স্কোয়ার রুট এম বাই কে ভি নট। তোমরা যারা নিট জয়েন্ট এন্ট্রান্স দেবে তারা কিন্তু ওয়ার্ক পাওয়ার এনার্জি ভালো করে করবে। আচ্ছা হলো এটা, নেক্সট। হ্যাঁ এইটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে একটা কার্ভ সারফেস আছে, ঠিক আছে, দেখো এখানে একটা কার্ভ সারফেস আর এখানে হরিজন্টাল একটা সারফেস। এখানে কোশ্চেনটাতে বলা আছে এই কার্ভ সারফেসটা হচ্ছে ফ্রিকশনলেস আর হরিজন্টালটুকু হচ্ছে ফ্রিকশন আছে। তার মানে দেখো ব্যাপারটা কি, হ্যাঁ এখান থেকে ছেড়ে দিলে কি হবে, এখানে পড়বে, পড়ে এখানে একটা ভেলোসিটি হবে, কিন্তু ফ্রিকশন থাকার জন্য কিছুক্ষণ পরে গিয়ে এখানে থেমে যাবে। হরিজন্টাল সারফেসে কিছুটা যাবে, গিয়ে একটা জায়গায় এসে এটা ব্লকটা থেমে যাবে। এখন কোশ্চেন দেখো কি চেয়েছে, আমার মনে হয় ফাইন্ড দ্য ডিসটেন্স ট্রাভেলড বাই দ্য ব্লক অন দ্য হরিজন্টাল সারফেস। হ্যাঁ সারফেক, আচ্ছা ফাইন্ড দ্য ডিসটেন্স অন দ্য হরিজন্টাল সারফেস, তার মানে এইখান থেকে এই ডিসটেন্সটা কত কভার করলো, এই ধরো এক্স, এই ডিসটেন্সটা বার করতে হবে। দেখো 30 মিটার হাইট থেকে ফেলা হলো 5 কেজি একটা ব্লক,
এখানে আসলে একটা ভ্যালোসিটি হবে, স্পিড একটা হবে, তারপরে গিয়ে থেমে যাবে। বলো, ওয়ার্ক পাওয়ার এনার্জির অঙ্কগুলির দেখতে মনে হয় অনেক কঠিন, আসলে খুব সহজ। কি হচ্ছে এখানে? ফ্রিকশন নেই, শুধুমাত্র শুধুমাত্র কি আছে এখানে? গ্র্যাভিটেশনাল ফোর্স। অনলি ইন প্রেজেন্স অফ গ্র্যাভিটেশনাল ফোর্স লস অফ পোটেনশিয়াল গেইন ইন কাইনেটিক এনার্জি। বোঝা নাই? তাহলে এইখান থেকে যখন এখানে আসবে তখন লস অফ পোটেনশিয়াল এনার্জি, গেইন ইন কাইনেটিক এনার্জি। গেইন ইন কাইনেটিক এনার্জি, আমি কাইনেটিক এনার্জি পেয়ে যাবো এখানকার, তাই না? আবার এখান থেকে এখানে যখন যাবে তখন কাইনেটিক এনার্জি জিরো হয়ে যাচ্ছে। এখানে তুমি ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো সহজ, এত কথা না বলে টোটালটার মধ্যে তুমি ওয়ার্ক এনার্জি থিওরেম কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ওয়ার্ক এনার্জি থিওরেম কিন্তু কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ যত ফোর্স আছে সব কিন্তু অ্যাপ্লাই করা যায়। তাহলে ফ্রম, আমি ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে যে ফ্রম ডাব্লিউটি, আরে ফ্রম, হ্যাঁ বলো, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এটাই তো, দেখো সুন্দরভাবে এটাকে অ্যাপ্লাই করছি। কটা ফোর্স আছে টোটাল? একদম এখান থেকে কিন্তু এই পর্যন্ত, বাদ দো মাঝখানে, একদম এখান থেকে এই পর্যন্ত, ফার্স্ট টু লাস্ট, ইনিশিয়াল ফাইনাল। ওটা ইনিশিয়াল পজিশন, ফাইনাল পজিশন। বড় কটা ফোর্স কাজ করছে? এইটুকু কাজ করছে গ্র্যাভিটি, আর এইটুকু কাজ করছে কি? ফ্রিকশন। দুটো ফোর্স। তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি প্লাস ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। ঠিক আছে, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস হয়ে গেল। আর কোন ফোর্স আছে? নাই। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, বলো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এখানে কাইনেটিক এনার্জি, এখানকার কাইনেটিক এনার্জি, যেখান থেকে ছাড়া হলো, রিলিজ করা হলো, কাইনেটিক এনার্জি কত হয় আবার ওখানে? তাহলে লাস্ট থেকে থেমে গেল, কাইনেটিক এনার্জি কত হয়? তো চেঞ্জিং কাইনেটিক এনার্জি কত? 0 - 0, 0। ঠিক আছে, ব্যাস। এবার বলো, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটির ফর্মুলা mgh, আর কিছু না। তাহলে m কত? 5 কেজি, g 10, h কত? 30 মিটার। ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, ফ্রিকশন ফোর্স এইদিকে কাজ করবে, কাইনেটিক ফ্রিকশন। ডিসপ্লেসমেন্ট এইদিকে, উফ তাও ভুল বলে রে। তাহলে ফ্রিকশন ফোর্স এইদিকে আর ডিসপ্লেসমেন্ট ওই দিকে, জন্য মাইনাস হচ্ছে ওয়ার্ক ডান। আচ্ছা এখানে কত হচ্ছে? 1500 মাইনাস, হ্যাঁ ফ্রিকশন ফোর্স মিউ কে ইন্টু এন, না মিউ কে এন ইন্টু এক্স ইকুয়াল টু ওদিকে 0। কি চেয়েছে? 1500 মাইনাস মিউ কে এন, মিউ কে কত দেওয়া আছে কোথায়? দেখো 0.6। এন কত? এন তো ওয়েটটাই না, এন মানে তো ওয়েটটাই, তাই না? 50 নিউটন। এন 50 ইন্টু এক্স ইকুয়াল টু 0। দেখো এক্স বেড়ে গেল, বড় এক্স। তাহলে এক্স ইকুয়াল টু 1500 বাই 30, হ্যাঁ 30, 50 মিটার। এটা এটা পারবে, এটা দেখো এখানে এটা অঙ্কটা এইরকম, বুঝে নাও তাহলেই হবে। একটা বডিকে এখান থেকে ছেড়ে দেওয়া হলো, এখানে আসলে ভ্যালোসিটি কত হবে? পারবে না? এর লেন্থের স্প্রিং এভাবে ছেড়ে দেওয়া হলো, যখন এখানে আসবে ইকুইলিব্রিয়াম জায়গাটায়, ওখানে ভ্যালোসিটি কত হবে? কি 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 অ্যাপ্লাই করবো? কি অ্যাপ্লাই করবো? লস অফ পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু গেইন ইন কাইনেটিক এনার্জি। এখানে কাইনেটিক এনার্জি কত? এখানে যখন আসবে তাহলে হাফ এম স্কোয়ার, তাহলে গেইন ইন কাইনেটিক এনার্জি হাফ এম স্কোয়ার হয়ে গেল। লস অফ পোটেনশিয়াল এনার্জি, এখানে একটা পোটেনশিয়াল এনার্জি আছে, এখান থেকে এতটা হাইট আছে, সেই জন্য এইচ আছে, হাইট আছে, এটা ইকুইলিব্রিয়াম পজিশন, এখান থেকে হাইট হলো না, তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি আছে, এখানে পোটেনশিয়াল 0 হবে। তাহলে অ্যাকচুয়ালি এখানকার পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু এখানকার কাইনেটিক এনার্জি করে দিলে হয়ে গেল, আর কিছু না। বুঝতে পারছো? নিজেরা করতে হয়, নিজেরা একটু মাথা খাটাতে হয়। হ্যাঁ, তারপরে একটু ব্যাপার দেখো, এতক্ষণ যে আমরা ওয়ার্ক ডান সব করলাম, এগুলো কিন্তু পয়েন্ট অবজেক্টের ক্ষেত্রে, পয়েন্ট অবজেক্ট। হ্যাঁ, আমরা কোনো অবজেক্টকে এত এইরকম ভাবে লিখছি, ব্লককে এভাবে ড্র করছি, আসলে এগুলোকে আমরা পয়েন্ট অবজেক্ট ধরে নিয়েই করছি আসলে। কিন্তু এক্সটেন্ডেড অবজেক্টের ক্ষেত্রে মনে রাখতে হবে, এক্সটেন্ডেড কোনো যদি অবজেক্ট থাকে, মানে অবজেক্টের যদি সাইজ টাইজ দেওয়া থাকে, যেমন তোমার হাইট দেওয়া আছে, তুমি ছাদের উপরে উঠলে, এখান থেকে কত ওয়ার্ক করলে, তাহলে তোমারও তো একটা হাইট আছে, ছাদেরও তো হাইট আছে, তাহলে আমি কোনটা নিব? তোমার সেন্টার অফ মাসের
তোমার সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্ট কত হবে সেটাই দেখতে হবে। কি কথা বুঝতে পারছো আমার? এক্সটেন্ডেড বডির ক্ষেত্রে সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্ট দেখতে হয়। ওয়ার্ক ডান ফর, ওই ওই ওয়ার্ক ডান, এত সুন্দর সুন্দর কনসেপ্ট ফর এক্সটেন্ডেড বডি, এক্সটেন্ডেড অবজেক্ট, এক্সটেন্ডেড অবজেক্টের জন্য ওয়ার্ক ডান। এখানে সেন্টার অফ মাস এখান থেকে উপরে তোলা হলো, আমরা দেখবো সেন্টার অফ মাস কোথায় গেল, এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আমরা নেব, বলো তো এখানে ওয়ার্ক ডান যদি বার করে করতে দেয়, এই সেন্টার অফ মাসের এখানে হাইটটা মনে করো x1, আর এইখানে সেন্টার অফ মাসের হাইটটা মনে করো x2, ডিসপ্লেসমেন্ট কত নেবে? হ্যাঁ, তাহলে খেয়াল করতে হবে সেন্টার অফ মাস। এখানে তাহলে ওয়ার্ক ডান হবে, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ মাস। জাস্ট এই কথাটা আমি লিখে দিতাম, অফ সেন্টার অফ মাস, তাহলেই হবে। বাস, অঙ্ক করার জন্য রেডি। দেখো, আর ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, তো এটা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি হতে পারে। এটাকে আমরা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি লিখতে পারি না? এই যে এটাকে আমি লিখতে পারি না ডেল্টা ইউ, ডেল্টা ইউ লেখা যায় তো, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, তো সেটা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি লেখা যেতে পারে। পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ, যত চেঞ্জ মানে ইউ টু মাইনাস ইউ ওয়ান যদি করো, তাহলে তুমি ওয়ার্ক ডান বার করতে পারবে। হ্যাঁ, ওয়ার্ক ডান মানে ইউ টু মাইনাস ইউ ওয়ান করলেও হবে। তার মানে এই অবস্থায় দেখো দেখো আমি কি বলতে যাচ্ছি, তুমি এইভাবে ভাবতে পারো জিনিসটা। এই অবস্থায় পোটেনশিয়াল এনার্জি কত? mg x1। এই অবস্থায় পোটেনশিয়াল এনার্জি কত? mg x2। তো চেঞ্জ কত হলো? মাইনাস করলে তো চেঞ্জ হয়ে গেল, আর ওটাই ওয়ার্ক ডান। তুমি এই কনসেপ্ট থেকে করতে পারো, বুঝতে পারছো? আমি বললাম ইনিশিয়াল পজিশনে পোটেনশিয়াল এনার্জি u1, তোমার যদি জানা থাকে ফাইনাল পজিশনে পোটেনশিয়াল এনার্জি u2 যদি জানা থাকে, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স হচ্ছে u2 মাইনাস u1। এই কথাটা বললাম। তার মানে ওয়ার্ক ডান এখানে তুমি বার করতে যদি দেয়, তুমি পোটেনশিয়াল এনার্জির চেঞ্জটা করেও তুমি বলতে পারো, মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করে তো করতেই পারছো, ওটাও পারছো এটাও পারছো, একই কথা, আলাদা কিছু না। x2 মাইনাস x1ই তো আসবে, তাই না? ওই ডিসপ্লেসমেন্টই তো আসবে। দেখো এই অঙ্কটা, একটা ব্রিক মনে করো, ইট বা একটা ব্লক, কিউবয়েড শেপ, কিউবিট তো বলে নাকি? কিউবয়েড বলে তো, হ্যাঁ এটা কিউবয়েড। এটা দেখো লেন্থ 40, হাইট 10, এর মাস 20। এইটাকে সোজা করা হলো, ওয়ার্ক কত হবে? তুমি শুয়েছিলা, শুয়ে থেকে তুমি দাঁড়িয়ে বললে ওয়ার্ক কত করলে, ওই অঙ্কই এটা। হ্যাঁ, এটাও দিতে পারে তো তোমাকে, এটাও দিতে পারে। তুমি শোয়ার থেকে দাঁড়িয়ে বললে ওয়ার্ক কত করলে। চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি করে দাও, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। বলো ইনিশিয়াল পজিশন এটা, তো ফাইনাল পজিশন এটা, এই পজিশনে পোটেনশিয়াল এনার্জি বার করবো আমরা কিভাবে? এর সেন্টার অফ মাস কতটা হাইটে আছে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, সেটা দিয়ে আসবে। বলো সেন্টার অফ মাস কতটা হাইটে আছে ইনিশিয়ালি? 5। তাহলে mg ইন্টু 5 ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, mg ইন্টু 5/100, ঠিক আছে না? হ্যাঁ, পরে বসাচ্ছি মাস। হ্যাঁ বলো, ফাইনালি যখন আমি ওই অবস্থায় নিয়ে গেলাম, বলো mg 20, 40 আছে, হ্যাঁ একদম 20/100। তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু u2 মাইনাস u1 করে দাও। বুঝতে পারলে? তাহলে mg কমন নাও, 100 ও কমন নাও, 20 মাইনাস 5 মানে 15। তাহলে mg এবার বসে দাও তো 20 ইন্টু 10, g মানে 10 ইন্টু 15/100। হ্যাঁ, তাহলে 0.000030 জুল না? এবার যদি উল্টা বলে, তুমি দাঁড়িয়েছিলে শুয়ে পড়লে, ওয়ার্ক কত হবে? মাইনাস হবে, ওই তখন u2 মাইনাস u1 করতে হবে, তো u2 মাইনাস u1, হ্যাঁ হ্যাঁ, তবে u2 মাইনাস u1 কিন্তু করতে হবে, u1 মাইনাস u2 করো না। হ্যাঁ, বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা। হ্যাঁ, এখানে বলা আছে ক্যালকুলেট ওয়ার্ক ডান ইন লিফটিং ফুল চেইন অন টেবিল টপ উইদাউট চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। দেখো ঘটনা কি, কিছুটা ঝুলে আছে, বিরক্ত হচ্ছে না?
কিছুটা ঝুলে আছে। টোটাল লেন্থ এল, এল বাই এন এই পার্টটুকু ঝুলে আছে। এন হচ্ছে একটা ফ্র্যাকশন, আমি এন ফ্র্যাকশন দিয়ে আমি মানে জেনারেল ভাবে করি অঙ্কটা, তাহলে তুমি যদি এটা মনে রাখতে পারো, এল বাই টু ঝুলে আছে, এল বাই থ্রি ঝুলে আছে, ওরকম যদি থাকে, হ্যাঁ, তো ফ্র্যাকশনটা যদি দেওয়া থাকে তুমি ডিরেক্টলি অঙ্কটা করে দিতে পারবে এমসিকিউ থাকলে বা কম্পিটিটিভ এক্সামে থাকলে, সেই জন্য আমি এল বাই এল দিয়ে বলেছি। তারপর টোটাল লেন্থ এল, তার মধ্যে একটা ফ্র্যাকশন ঝুলে আছে, তার মানে ঝুলে আছে হচ্ছে এল বাই এল। এবার বলো। না 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 না, ওয়ার্ক ডান মানে হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, করে দাও। ওয়ার্ক ডান মানে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। এবার পোটেনশিয়াল এনার্জি কি ধরবে তুমি, তাই তো? রেফারেন্স লেভেল এখানে ফাইনালি ওখানে তুলছো তুমি। এই ঝুলে যখন থাকবে তখন পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ইউ1, তাই তো? এটা তো ইনিশিয়াল কন্ডিশন। এবার যখন পুরোটা তুলে দিচ্ছ তখন যে পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে ইউ2। বলো তো ইউ1 কত হবে দেখি, বলতে পারো নাকি? যখন ঝুলে আছে এই অবস্থায় পোটেনশিয়াল এনার্জি কত? আমি বলছি হ্যাঁ, আমি বলছি রেফারেন্স লেভেল এখানে, তাহলে এখান থেকে পোটেনশিয়াল এনার্জি হিসাব করতে হবে, কিন্তু এইখান থেকে ডেপথ হিসাব করতে হবে, মানে হাইট কত, কোন হাইট? সেন্টার অফ মাস, এইটুকুর সেন্টার অফ মাস, তাই না? হ্যাঁ, তাহলে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইউ1 ইকুয়াল টু অবশ্যই সেন্টার অফ মাস, এইটুকুর মাস কিন্তু, ঠিক আছে? ওইটুকুর মাস নাম দিলাম এম ড্যাশ, পরে দেখা যাবে। জি ইন্টু এল বাই টু এন, ঠিক লিখছি? আর একটা মাইনাস সাইন দিতে ভুলে গেছিলাম, কারণ রেফারেন্স এখানে ধরা আছে, এখানে পোটেনশিয়াল এনার্জি জিরো, তাহলে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি সেন্টার অফ মাস নিচে আছে, তাহলে মাইনাস হবে। এবার বলো তো ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কত তাহলে? হ্যাঁ, পুরোটাকে যখন তুললাম ওখানে পোটেনশিয়াল এনার্জি জিরো, ওই লেভেলটাকে জিরো ধরা হচ্ছে, কি ঠিক কি না? জিরো। তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স কি ইউ2 মাইনাস ইউ1, ইউ2 তো জিরো, মাইনাস এম ড্যাশ জি এল বাই টু এন, মানে প্লাস হচ্ছে, কিন্তু আলটিমেটলি তুমি উপরেই তুলছো, তো ওটা তো প্লাসই হবে। তাহলে এম ড্যাশ জি এল বাই টু এন। এখন ঘটনা হচ্ছে এম ড্যাশটা কত, কি করে আসবে? টোটাল চেনের মাস, সাপোজ এম টোটাল চেনটার মাস, টোটাল চেনের লেন্থ কত, তার মাস কত, এম। ইউনিট লেন্থের মাস কত, এম বাই এল। তাহলে এত লেন্থের মাস কত, এল বাই এন লেন্থের মাস, এম বাই এল ইন্টু এল বাই এন, এম বাই এন, স্মল এন হচ্ছে এম বাই এন, ঠিক আছে? স্মল এম এর ভ্যালু মানে এম ড্যাশ আর কি, এম বাই এন ইন্টু জি এল বাই টু এন, তার মানে এম জি এল বাই টু এন স্কোয়ার। আচ্ছা দেখো, ভাবো এখানে একটা মাস, হ্যাঁ, আমি হাত দিয়ে ধরে আছি, স্প্রিং নর্মাল লেন্থে আছে, আমি হাত দিয়ে ধরে আছি ব্লকটাকে, এবার হাত আস্তে আস্তে হাতটাকে নামিয়ে নিয়ে আসলাম, স্প্রিং তো এক্সটেন্ড করবে, স্প্রিং এক্সটেন্ড করে এই পজিশনে এলো, হাত সরিয়ে নিলাম। এবার ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স, বলো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। এক লাইনের অঙ্ক, এম জি এক্স, যতটা হাইট নামানো হলো, এক্স ম্যাক্স আর বাদ দাও, বুঝতে পারছো? এম জি এক্স হলো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, তো এটাই হবে নাকি? এক্স তো নিচের দিকে ডিসপ্লেসমেন্ট হলো, ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স ওপরের দিকে, ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, তাই না? দেখে বলছি তো, স্প্রিং ফোর্সের ওয়ার্ক ডান তো এটাই,
এক্স লেন্থ ইনক্রিজের জন্য মাইনাস কেন হবে? উপর দিকে স্প্রিং ফোর্স, নিচের দিকে ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ হলো। আচ্ছা এইবার দেখো পরের অঙ্কটা, একই অঙ্ক, ওইটার মতোই, একটু ডিফারেন্স, কম্পিটিটিভ এক্সাম। এই মাছটাকে প্রথমে ধরে আসি, আমি আস্তে 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 নামিয়ে নিয়ে আসলাম দুই ভাবে। আরেকবার আমি হাতটাকে চট করে সরিয়ে নিলাম, হঠাৎ করে সরিয়ে নিলাম। দ্য ব্লক shown in figure is gently released from rest. আস্তে 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 নামানো হলো। ফাইন্ড ম্যাক্সিমাম এলোঙ্গেশন অফ দিস থিং। তাহলে এই এলোঙ্গেশন x কত হবে? আবার যদি the block shown in figure is released from rest, find maximum elongation of the string at sudden extension এর জন্য। আমরা কথা বুঝতে পারছো? একই অঙ্ক, দুই ভাবে দেওয়া। একটা হচ্ছে তুমি আস্তে আস্তে রিলিজ করছো, আরেকবার তুমি হাতটাকে একদম ডিরেক্টলি সরিয়ে নিচ্ছ। বলতো এক্সটেনশন কি ইকুয়ালি হবে? বেশি হবে, তাই না? যখন আস্তে আস্তে ছাড়ছি তখন একদম লাস্ট ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে, হাত সরে যাবে, বডির কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, মানে কোনো অসিলেশনও হবে না। বা আমি যখন হাত ঝট করে সরিয়ে নিচ্ছি তখন এলংগেশনটা ম্যাক্সিমাম জায়গায় যাবে, গিয়ে কিন্তু আবার ব্যাক করবে, তখন কিন্তু একটা সিম্পল হারমোনিক মোশন হবে। এবার গিয়ে ব্যাক করা মানে আমাদের ব্যাক করছে কোথায় সেটা দেখার দরকার নেই, ম্যাক্সিমাম এলংগেশনটা কত হলো। এই যে কাইনেটিক এনার্জি থাকবে তখন, আমি যদি আস্তে আস্তে হাতটাকে নামাই কাইনেটিক এনার্জি থাকবে না তো, তাই না? এবার তখন তো কাইনেটিক এনার্জি থাকবে, সেই কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হতে হবে, তো সেই জন্য কাইনেটিক এনার্জি হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, মাঝখানে আসলে কাইনেটিক এনার্জি হয়ে যাচ্ছে, সেই পোটেনশিয়াল এনার্জি সেই জন্য তার ইনক্রিজ হবে, সেই জন্য নিচে আসবে, সেই পোটেনশিয়াল এনার্জি আবার কমে আবার কাইনেটিক এনার্জি আসবে, তার মানে আবার উপরে যাবে। মানে একটা পয়েন্ট যেটা নাকি মিন পজিশন বলে, তাকে তার দুই পাশে আর কি হবে, সিম্পল হারমোনিক মানে অসিলেশন হবে। যাক, অসিলেশনটা আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ ইনক্রিজটা কত হবে। আচ্ছা, দুটো অঙ্ক, অ্যাপ্রোচ কি হবে? প্রথমবার জেন্টলি রিলিজ, আর হচ্ছে সাডেন রিলিজ। দুই ক্ষেত্রে তাহলে এক্স এর ভ্যালু আলাদা হচ্ছে। হ্যাঁ, কত হবে? হ্যাঁ, দুই ক্ষেত্রে আলাদা আলাদা হবে। কিভাবে করবো? আমাদের অ্যাপ্রোচ কি হওয়া উচিত, কনসেপ্ট কি হওয়া উচিত? দেখো, যখন তুমি জেন্টলি রিলিজ করছো তখন এটার ওয়েট আর স্প্রিং ফোর্স ইকুয়াল। আস্তে আস্তে নামিয়ে নিয়ে আসছি, লাস্ট পজিশন, ইকুইলিব্রিয়াম পজিশন চলে আসছে, এই ক্ষেত্রে ওয়েট আর স্প্রিং ফোর্স একদম ইকুয়াল। তাহলে জেন্টলি রিলিজ করলে এফ এস ইকুয়াল টু এম জি, ব্যাস। এফ এস এর ভ্যালু কত? স্প্রিং ফোর্স কে এক্স না এম জি, তাহলে এক্স কত হলো? এম বাই কে ইন্টু জি। বাহ, সুন্দর অঙ্ক। জেন্টলি যখন রিলিজ করছো তখন এটা নর্মাল বিষয়, ইকুইলিব্রিয়াম পজিশন ধরে নিয়ে করলাম। এবার যখন সাডেন রিলিজ করছো যখন, তখন ফর সাডেন রিলিজ বলো দেখি তখন আমরা কিভাবে করব? একদম ছেড়ে দিলে যে ম্যাক্সিমাম এই পজিশনটা আসবে, ওটাই ম্যাক্সিমাম কম্প্রেশন মানে এক্সটেনশন কত, এটা চাই তো। কোথায় পরে অসিলেট করলো না কি করলো থেমে গেল আমার দেখা দরকার। দেখো, এটা করতে হবে ফ্রম ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম সব জায়গায় অ্যাপ্লাই করা যায়। ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এবার ভাবো, শুরুতে কত কাইনেটিক এনার্জি ধরেইছিলাম আমি? জিরো। শেষ যখন লাস্ট পয়েন্টে আসবে যেখান থেকে ব্যাক করবে, ওখানে কাইনেটিক এনার্জি কত? ও না, ওখানেও জিরো, ওখানে থেমে যাবে তো, ব্যাক করবে তখন থেকে, তাহলে ওখানেও জিরো। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে এই পার্টটা জিরো। আর ফোর্স কটা আছে? কটা ফোর্স দেখতে পাচ্ছ এই সিস্টেমে? দুটো ফোর্স, একটা হচ্ছে গ্র্যাভিটি আর একটা স্প্রিং ফোর্স, ঠিক তো? গ্র্যাভিটির ওয়ার্ক এম জি এক্স, নিচে নামছে এক্স, আর স্প্রিং ফোর্সের ওয়ার্ক হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। কি ঠিক আছে? হ্যাঁ, দেখলো কত সুন্দর অঙ্ক এগুলো, হাফ কে এক্স স্কোয়ার। এইবার এক্স এক্স ক্যান্সেল, একটা হয়। এবার এক্স এর ভ্যালু তাহলে পাচ্ছি আমি 2mg বাই কে। দেখছো, ওখানে জেন্টলি রিলিজ করলে যে এক্সটেনশন হয়, হঠাৎ করে হাত ছেড়ে দিলে ডাবল এক্সটেনশন হচ্ছে। এটা এমজি বাই কে, 2mg বাই কে। ভালো কনসেপ্ট না? হ্যাঁ, সবই তো পড়াতে ইচ্ছা করে, কি করবো।
দেখো এই যে এরকম ভাবে যাচ্ছে, এখানে যখন আসবে এখানে ভ্যালোসিটি কত, একটা ব্লক এখানে গিয়ে উপরে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে ভ্যালোসিটি কত, ওই যে কি বলে ওগুলো, রোলার কোস্টার। এত হাইট থেকে পড়ছে, যখন এত হাইটে থাকছে তখন তার ভ্যালোসিটি কত, ওখান থেকে যখন এখানে আসছে তখন ভ্যালোসিটি কত, বুঝছেন? একই জিনিস, এখান থেকে পড়ছে, এখান থেকে পড়ছে, এখানে আসছে যখন ভ্যালোসিটি কত। ওই ওই ছেলে এদিকে, কিভাবে বার করবো শুধু এটা বলো। এখান থেকে যখন, হ্যাঁ, মেকানিক্যাল এনার্জি কনজারভেশন, ওই আবার ওদিকে ধরো এখানে থেকে এখানে আসছে যখন, তখন এইখানকার ভ্যালোসিটি কত চাই, হাইট কমে গেল না, তাহলে পোটেনশিয়াল এনার্জি লস হলো, কাইনেটিক এনার্জি গেইন হলো, ব্যাস শেষ অঙ্ক। শুরু কাইনেটিক এনার্জি কত, ওখান থেকে রিলিজ করা হলো 0, শেষ কাইনেটিক এনার্জি কত, হাফ এমজি স্কয়ার, শুরুর পোটেনশিয়াল এনার্জি কত 10 GH, আরে mg ইনটু 10, শেষের কাইনেটিক এনার্জি কত mg ইনটু 3 পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্সটাই হচ্ছে কাইনেটিক এনার্জি, কি বলে, লস অফ পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক। বলে হয়ে যায়, একদম সহজ হয়ে গেল, দেখলা? হ্যাঁ, পাওয়ারের ফর্মুলা তোমরা জানো, মানে পাওয়ারের ডেফিনেশন তোমরা জানো, রেট অফ ওয়ার্ক ডান, তাই না? দিস ইজ রেট অফ ওয়ার্ক ডান, মানে ওয়ার্ক ডান পার সেকেন্ড, রেট অফ ওয়ার্ক ডান, এটাকে আমরা পাওয়ার বলি, রেট অফ ওয়ার্ক ডান। হলো? দেখো এভারেজ পাওয়ার যখন বলা হবে, এভারেজ পাওয়ার, তখন পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম, মানে ডব্লিউ বাই ডেল্টা টি, এটাকে আমরা এভারেজ পাওয়ার বলবো। ওয়ার্ক যত তুমি ওয়ার্ক করলে টোটাল টাইমের মধ্যে ডেল্টা টি বাই টাইম দিয়ে ডিভাইড করলে পাওয়ার হয়ে গেল। পাওয়ারের আরেকটা ফর্মুলা আছে, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার যদি বলে, তখন পি ইন লিখে দিলাম একটু, ডি ডাব্লিউ বাই ডিটি, ঠিক আছে? আচ্ছা, ডি ডাব্লিউ, ডাব্লিউ মানে কি, এফ ডট এস, মনে আছে? এফ ডট এস ওয়ার্ক ডান। আচ্ছা, ইফ ফোর্স ইজ কনস্ট্যান্ট, যদি ফোর্স কনস্ট্যান্ট হয় তাহলে এফ বাইরে নিয়ে আসতে পারি কিনা, এফ ডট ডিএস বাই ডিটি লেখা যায় কিনা, ফোর্স তো বাইরে নিয়ে আসলাম, যদি ফোর্স কনস্ট্যান্ট হয়, তো সাধারণ ফোর্স কনস্ট্যান্টই থাকবে। আচ্ছা, তাহলে ফোর্স ডট, বলো তো ডিএস বাই ডিটি কি বলে, ভ্যালোসিটি বলে, তাহলে এফ ডট ভি, দিস ইজ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার আমরা বলি, আর এটাকে তুমি এফ ভি কস থিটাও বলতে পারো। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ফর্মুলা এটা, পাওয়ার স্কেলার কোয়ান্টিটি ডট প্রোডাক্ট, দেখতে পাচ্ছ, পাওয়ার ইজ স্কেলার কোয়ান্টিটি ইউনিট অফ পাওয়ার, বলো এসআই ইউনিটটা কি, জুল পার সেকেন্ড, ওয়ার্ক ডান বাই টাইম, এটাকে কি বলে, এটার নাম আছে তো, ওয়াট। হলো, ঠিক আছে, এসআই ইউনিট হলো। আদার ইউনিট জানো তো, আদার ইউনিট দু একটা লিখে দিই, হ্যাঁ একটাই লিখি, হর্স পাওয়ার নাম শোনো নাই, এইচপি, হর্স পাওয়ার, ইউনিট অফ পাওয়ার, হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার, কত, এই তুমি আমাকে কনফিউজ করে দিলে, এখন আমি ভুলে গেছি, হ্যাঁ 764 ওয়াট, না 46 দিকে, তাহলে হাতে যখন চলে আসছে 46, আমি কনফিউজ হয়ে যাবো কিন্তু আবার, ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও 746 নিয়ারলি, এটাকে আমি 750 ওয়াট লিখতে পারি তো নাকি, তাই না? আচ্ছা, তার মানে 1 এইচপি ইকুয়াল টু, এটাকে 1000 দিয়ে ডিভাইড করলে কিলোওয়াট হবে, 1000 দিয়ে ডিভাইড করে 3/4 কিলোওয়াট, ঠিক আছে? এবার ডব্লিউটি গ্রাফ, ওয়ার্ক আর টাইম গ্রাফ থেকে কিছু পাওয়া যাবে কি না, কি পাওয়া যাবে, কি কোথার থেকে? গ্রাফের দুটো জিনিস, একটা হচ্ছে স্লোপ আর এরিয়া, এরিয়া থেকে পাওয়ার তো নাকি স্লোপ থেকে পাওয়ার, স্লোপ, তাহলে স্লোপ অফ পিটি গ্রাফ, এখানে পি বলতে কিন্তু নট মোমেন্টাম, পাওয়ার ইকুয়াল টু, সরি পিটি, ডাব্লিউটি,
বলছি স্লোপ অফ ডব্লিউটি গ্রাফ ইজ ইকুয়াল টু পাওয়ার। বলো আমি পাওয়ার টাইম গ্রাফ যদি হয় এখান থেকে কিছু পাবো কিনা? হ্যাঁ, কোথা থেকে পাবো? এরিয়া। এখানে যে এরিয়াটা তৈরি হচ্ছে এই এরিয়া থেকে আমরা পাচ্ছি ওয়ার্ক ডান, একটা T1 টাইম থেকে T2 টাইম। হ্যাঁ, এই এরিয়াটাকে আমরা ওয়ার্ক বলছে। ওয়ার্ক ইজ ইকুয়াল টু এরিয়া আন্ডার পিটি গ্রাফ, মানে পাওয়ার টাইম গ্রাফ। আচ্ছা, এরিয়া আন্ডার পিটি গ্রাফ হলো, আর কি জানি বলবো, তার মানে হচ্ছে ওয়ার্ক হচ্ছে পি টি T1 টু T2 পিডিটি ইন্টিগ্রেশন। ওয়ার্ককে ডেরিভেটিভ করে যদি পাওয়ার পাওয়া যায় তাহলে পাওয়ারকে ইন্টিগ্রেশন করলে পাওয়ার পাওয়া যাবে টাইমের রেসপেক্টে। এই অঙ্কগুলো করতে পারলে কত অঙ্ক, কত ভালো ভালো অঙ্ক। বাংলায় লেখা কেন আবার মাঝখানে একটা? ও না, ওটা দেওয়া হয় না, এই সিম্বলটা তো ঠিক আছে। তাহলে ওয়ার্ক আজকে শেষ হলো।